স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। আমরা ঢালাও মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। মুক্তি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে বিচার বিভাগের রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি। এবং ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে বিচারক নিয়োগ, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সহ নানা রকম সংস্কার প্রস্তাবও তুলে ধরেন তিনি। রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা না রেখে তার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে মেরে ফেলা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে তো এটা আশা করাই যায় না। মর্মান্তিক দুটো ঘটনা, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যারা এটা ঘটিয়েছে তারা জেনারেল স্টুডেন্টসকে রিপ্রেজেন্ট করে না। তো নিজের হাতে আইন তুলে নেওয়া, এই কালচার এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যারা করেছে তাদেরকে অতি দ্রুত মার্ডার কেসের আসামি করা উচিত। আবার সেই অবিচার গায়াবী মামলা আসামি যদি করা হয় মানুষকে, তাহলে মানুষের মানবাধিকার ভুলুণ্ঠিত হবে। এদিকে মব জাস্টিস বা গণপিটুনি প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অপরাধের দ্রুত বিচার করতে হবে, আইন নিজ হাতে তুলে নেয়ার প্রবণতা বন্ধ করতে হবে। এখন দুপুরে এই নিয়ে রয়েছে বিস্তারিত। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে এখনও থমথমে রাঙামাটি খাগড়াছড়ি। চলমান পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। রাঙামাটি পৌরসভায় জারি হয়েছে ১৪৪ ধারা। ৩ পার্বত্য জেলায় ৭২ ঘন্টায় সড়ক ও নৌ অবরোধ পালন করছে জুম্মু ছাত্র জনতা। এ নিয়েও রয়েছে বিস্তারিত, তবে শুরুতেই যেতে চাই বিচার বিভাগ সংস্কার প্রসঙ্গে। স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে আলাদা সচিবালয় গঠনের কথা জানালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব নেয়ার নিম্ন আদালতের প্রায় ২,০০০ বিচারকের সামনে অভিভাষণে রোডম্যাপ তুলে ধরলেন, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানকে। এছাড়া উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন, মেধার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগের দৃঢ় ঘোষণা দিলেন তিনি। এই অনুষ্ঠানে বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকারের দায়িত্ব নেয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরেই রাষ্ট্রের বিভিন্ন বিভাগের সংস্কার করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিচারিক সেবা প্রদানের সাথে এসবের ধারাবাহিকতায় প্রধান বিচারপতি বিচার বিভাগ নিয়ে জাতির সামনে রোডম্যাপ তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করেন। সকাল থেকেই অনুষ্ঠানে যোগ দেন সুপ্রিম কোর্টের ২ বিভাগের বিচারপতিগণ। সারা দেশের নিম্ন আদালতের বিচারকরাও যোগ দেন। শনিবার সকালে সুপ্রিম কোর্টের গার্ডেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। রক্তের বিনিময়ে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগাতেই বিচার বিভাগের সকল বিচারকদের মিলন মেলার আয়োজন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ২ বিচারক। নিম্ন আদালতের বিচারকদের প্রত্যাশা ও সমস্যা তুলে ধরেন তারা। রাষ্ট্রের ৩টি অঙ্গের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ হলেও আমরা বাজেট বৈষম্যের শিকার। আমরা জনগণের সেবায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট। বিচার বিভাগের নীরবতা দেশের আইনের শাসনের পথে সবচেয়ে বড় বাধা। বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি হচ্ছে বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
আমি বিশ্বাস এবং প্রত্যাশা করি নতুন সরকারের অন্যতম প্রথম প্রতিশ্রুতি হবে একটি স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা এবং সে বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি বা যা অর্থনৈতিক কিংবা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ঢালাও মামলা ও আদালত চত্বরে আসামিদের ওপর হামলা বন্ধে বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানান। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত ক্রোধ ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। পরে বিচার বিভাগ নিয়ে রোডম্যাপ তুলে ধরেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করাই স্বাধীন বিচার বিভাগের পূর্ব শর্ত বলে মনে করেন প্রধান বিচারপতি। বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করব। বিচার বিভাগের স্বাধীনতার আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতকরণে UN বেসিক প্রিন্সিপালস অন দি ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারিতে বর্ণিত বিধানসমূহ অনুসরণীয় বেস্ট প্র্যাকটিস গাইডলাইন হিসেবে চিহ্নিত করা হবে। আমার অন্যতম কাজ হবে বিচারকগণের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। মামলার জট কমানো, বিচারের দীর্ঘসূত্রতা কমানো সহ দুর্নীতি বন্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন বিচার বিভাগের প্রধান। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বিচার বিভাগ যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার জন্য আমি জরুরি ভিত্তিতে বিচার বিভাগে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বিচার বিভাগ পূর্বের শাসন আমলের ন্যায় ভীতু ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হতে না পারে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। বর্তমান বাস্তবতায় বিচার বিভাগকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিচারকদের নিরাপত্তা, আবাসন সমস্যার সমাধান করার উপর জোর দেন প্রধান বিচারপতি। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, মামলা অনুপাতে বিচারকের নিদারুণ স্বল্পতা, বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতার মনোভাবের ঘাটতি, আদালতগুলোর অবকাঠামোগত সংকট, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য নীতিমালা না থাকা। জাহিদ হাসান, এখন, ঢাকা। এবং অনেক সময় শাফিন, 5 তারিখের যে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে বাংলাদেশে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের যে আপামর জনতা তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তবে সেই নতুন বাংলাদেশের স্বপ্নটা মনে হচ্ছে অধরাই রয়ে গেছে। যদি আমি বলি যে বিভিন্ন স্থানে মব জাস্টিসের মতো ঘটনা ঘটেছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে আলোচিত যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে এক যুবকের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। এই ঘটনাটি কিন্তু এই যে ছাত্র জনতার যে অর্জন সেটাকে একেবারে ম্লান করে দিয়েছে এবং অনেকেই এতে করে অনিরাপত্তা বোধ করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা বলছেন একটি মহল এসব ঘটনাকে উস্কে দিচ্ছে। এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন যে এসব ঘটনার দ্রুততম সময়ের মধ্যে বিচার হওয়া প্রয়োজন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখব।
দেশের যে কোনো সংকটে ন্যায় বিচারের দাবিতে সব সময় সোচ্চার থাকে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জলের মৃত্যুতে স্তম্ভিত পুরো দেশ। পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশের স্বপ্ন সবার চোখে। তখন কি বার্তা দেয় এমন মৃত্যু? বিভিন্ন ধরনের শত্রু থাকতে পারে, কিন্তু তার অর্থ এই না যে কোনো রকম রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা না রেখে তার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে মেরে ফেলা। এটা এর চেয়ে জঘন্যতম অপরাধ তো আর কিছু হতে পারে না। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তো এটা আশা করাই যায় না। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকারী, সেটা শুনতেও আমাদের কারো ভালো লাগছে না তো। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমাদের সবার কাছে একটা সম্মানের জায়গা, ঠিক একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্লেষকরা বলছেন, গণপিটুনিতে হত্যার সব ঘটনা মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। কোনো সভ্য সমাজে এমন ঘটনা ঘটতে পারে না। মর্মান্তিক দুটো ঘটনা, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যারা এটা ঘটিয়েছে তারা, আমার বিশ্বাস, তারা জেনারেল স্টুডেন্টসকে রিপ্রেজেন্ট করে না। ভেরি স্মল গ্রুপ অফ পিপল। তাদেরকে আইনের আওতায় আনতেই হবে। আইন নিজের হাতে তোলার কোনো সুযোগ নাই। এই জিনিসগুলোকে ইনভেস্টিগেট করে তারাই করবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়া, এই কালচার এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যারা করেছে তাদেরকে অতি দ্রুত মার্ডার কেসের আসামি করা উচিত, অ্যারেস্ট করা উচিত এবং বিচারের মুখোমুখি করা উচিত। এবং এই বিচার এত দ্রুত করা উচিত যেন সকলের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকে। অতীতের রাজনৈতিক পরিচয়ের কারণে অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটেছে। নতুন বাংলাদেশে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এর পুনরাবৃত্তি বন্ধে জড়িতদের দ্রুত সময়ে বিচারের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আবার সেই অন্যায়, অত্যাচার, অবিচার গায়াবী মামলা আসামি যদি করা হয় মানুষকে, তাহলে মানুষের মানবাধিকার ভুলুণ্ঠিত হবে। এতে নতুন বাংলাদেশের কনসেপ্ট মুখ থুবড়ে পড়বে। এমন পদক্ষেপ নিতে হবে যেন এই ধরনের ঘটনা একটিও ঘটতে না পারে। আর যদি ঘটেও কোনোটা, তড়িৎ গতিতে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত। এবং বিচারটাও যেন দীর্ঘসূত্রিতায় না হয়, সেটাও খেয়াল করা উচিত, যেন মানুষ বুঝতে পারে নতুন বাংলাদেশ আসলেই নতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রপারলি ইনভেস্টিগেট করা হবে বলে আমি বিশ্বাস করি। যে তোমার ইনকোয়ারি কমিটি যেটা গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারাও এটাকে গভীরভাবে তদন্ত করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডেফিনেটলি যারা দোষী তারা বেরিয়ে আসবে। হঠাৎ করেই একের পর এক গণপিটুনিতে হত্যার ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের। এই যে মবক্রেসি চলতেছে, তার মধ্যে অন্যতম বড় ইন্ধনদাতা হচ্ছে এই ফ্যাসিস্টের যেই অংশটা বাংলাদেশ এখন রয়ে গেছে, এই আওয়ামী লীগের দোসর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই এই জিনিসটা খুবই গ্রেভলি কনসার্নে নিয়েছে। 5 তারিখ দিবাগত রাত থেকেই এই মব জাস্টিস বা মব ক্রাইম যেটাকেই বলেন না কেন, সেটাকে কিন্তু বন্ধ করার জন্য তারা হচ্ছে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ কিন্তু নিয়ে এসেছে। নিরপরাধ যেন সেখানে শাস্তি না পান এবং অপরাধের মাত্রা অনুযায়ী যেন সেটাকে বিচার করা হয়। যারা সমন্বয়কারী তারাও এটাকে দারুণভাবে নিন্দা করেছে। তাদের রিয়াকশন এক্সপ্রেস করেছে ফেসবুকে সাফিসিয়েন্টলি। তারা কিন্তু, এবং তার অন্যান্য সংগঠনও বলছে, এটাকে নিন্দা করছে। দিস ইজ গুড সাইন, বাট অ্যাট দ্য সেম টাইম যে স্মল কমিউনিটি এটা করলো, দে মাস্ট বি ব্রট টু বুক। এই চক্রকে প্রতিহতে ব্যর্থ হলে নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করেন তিনি। শাহাদাত আফরো, এখন, ঢাকা। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষ ও হতাহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পার্বত্য এলাকায়। রাঙামাটিতে এখনও জারি আছে 144 ধারা। আর সকাল 6টা থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথে চলছে 72 ঘন্টার অবরোধ। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করছেন পাহাড়িরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহাড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। চলমান পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। অশান্ত পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার রেশ ছড়িয়ে পড়ে পুরো পার্বত্য এলাকায়। তার জেরেই বাঙালি পাহাড়িদের সংঘর্ষে রাঙামাটির বনরূপা বাজার এখনও যেন বিধ্বস্ত জনপদ। হামলায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাণ্ডবের চিহ্ন।
নতুন করে কোথাও সংঘর্ষের ঘটনা না ঘটলেও পার্বত্য এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। যে কোনো অপ্রীতিকর ও সংঘর্ষের ঘটনা এড়াতে রাঙামাটির গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনও জেলায় জারি আছে ১৪৪ ধারা। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রাঙামাটি এসেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সাথে আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ। ঢাকা থেকে হেলিকপ্টারে রাঙামাটি পৌঁছানোর পর বিভিন্ন রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠকে বসেন তারা। এদিকে শনিবার সকাল ৬টা থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে CHT ব্লকেড নামে সড়ক ও নৌপথে চলছে ৭২ ঘন্টার অবরোধ। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করছেন পাহাড়িরা। অবরোধের কারণে সকাল থেকে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার যান চলাচল বন্ধ রয়েছে। এতে অভ্যন্তরীণ রুটেও চলছে না জিপ বা CNG চালিত অটোরিকশা। তবে পাহাড়ি ছাত্র সমাজের ডাকা ৭২ ঘন্টার অবরোধের তেমন প্রভাব পড়েনি বান্দরবানে। সকাল থেকেই বান্দরবান থেকে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাসহ বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছেড়ে গেছে দূরপাল্লার সব বাস। এছাড়াও বান্দরবানের অভ্যন্তরীণ সড়ক রুমা, রোয়াংছড়ি, থানচি সড়কেও যথাসময়ে ছেড়ে গেছে বাস। গাড়ি চলতেছে, সকাল পর্যন্ত গাড়ি চলতেছে, আমরা গাড়ি চলা দিয়েছি, আমরা শান্তি থেকে রুমের থেকে আসতেছি। কোনো অসুবিধা হচ্ছে না, এখানে কোনো অবরোধ চলতেছে না, সবকিছু সঠিকভাবে চলছে। এখনো পর্যন্ত কোথাও কোনো নতুন করে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাদাত শাহেদ, এখন। চলমান পরিস্থিতি নিয়ে রাঙামাটির সেনা জোনের প্রান্তিক হলে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক বসেছে। এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা সশরীরে সেখানে গেলেন, সেখানে বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছেন এবং কী ধরনের সিদ্ধান্ত আলাপ হয়েছে জানাবেন। শাফিন, আমি একটু বলে রাখি যে গত দুদিনের যে পরিস্থিতি তৈরি হয়েছে খাগড়াছড়ি বা রাঙামাটি, এর প্রেক্ষিতে মূলত উদ্ভূত যে পরিস্থিতি সেটিকে নিরসনের লক্ষ্যে মূলত সরকার উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত, ওনার নেতৃত্বেই যে উচ্চ পর্যায়ে যে প্রতিনিধি দল সেটি আসলে হেলিকপ্টার নিয়ে দুপুর 12টা নাগাদ রাঙামাটি বিজিবি সেক্টরের যে হেলিপ্যাড রয়েছে সেখানে অবতরণ করেছেন। এরপরেই মূলত সেখান থেকে রাঙামাটি সেনা জোনের প্রান্তিক যে হল, সেখান থেকে আইসে এই বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল এবং সেটি আসলে 12টা 40 নাগাদ শুরু হয়েছে এই বৈঠকটি এবং সেখানে এখনো বৈঠকটি চলছে। আমি সেই প্রান্তিক হলের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ যে ব্যক্তিবর্গ রয়েছেন। এর মধ্যেই একটুখানি বলে রাখি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন AF হাসান আরিফ, একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ের যে মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন সুপ্রদীপ চাকমা, আর সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত, তিনি রয়েছেন। ওনাদের সঙ্গে বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন, পুলিশের মহাপরিদর্শক রয়েছেন, বিজিবির মহাপরিচালক এবং ডিজি আনাসা এবং জিওসি সদর দপ্তর চট্টগ্রাম ডিভিশনের। এর বাইরেও সরকারি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, সেখানকার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তারাও এই বৈঠকটিতে রয়েছেন। এর বাইরে যদি একটু বলি যে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে এখানে যারা রাঙামাটি নেতৃত্বে রয়েছেন সেই নেতারা রয়েছেন। একই সঙ্গে এই রাঙামাটি যে সার্কেল চিফ প্রধান রয়েছেন ব্যারিস্টার দেবাশিস রায়, তিনি যেমন রয়েছেন। আঞ্চলিক পরিষদের সদস্য সাবেক এমপি যিনি উষাতন তালুকদার, তিনিও রয়েছেন এই বৈঠকটিতে। এর সঙ্গে যে পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক দল রয়েছে, বাঙালি ভিত্তিক যে পার্বত্য নাগরিক পরিষদ, সেখানকার যে চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান রয়েছেন। এর বাইরেও যে এখানকার যে রাজনীতির সঙ্গে যুক্ত তারাও এই বৈঠকটিতে রয়েছেন। তবে সেখানে কি আলোচনা হচ্ছে এরপরেই আসলে মিটিং থেকে বের হলে আমরা সেটি জানার চেষ্টা করবো। এখন পর্যন্ত সেখানে আসলে কি আলোচনা হচ্ছে এই মুহূর্তে জানা সম্ভব হয়নি। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী জিয়াউর রহমান জুয়েল যুক্ত হয়েছিলেন রাঙামাটি থেকে। রাঙামাটিতে
বৈঠকে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। সেখান থেকে সেই বৈঠকের বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। এরপরে আমরা যেতে চাই খাগড়াছড়িতেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। রাঙামাটিতে বৈঠক শেষ করেই খাগড়াছড়ি পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দীঘিনালার পথে আছেন সহকর্মী হোসাইন জিয়াদ, তার সাথে যুক্ত হব। জিয়াদ, জানাবেন যে দীঘিনালাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি বা কার্যসূচিগুলো কি? শাফিন, মূলত ঘটনার যে সূত্রপাত সেটি এই খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকেই, এবং এর পরপর সেটি রাঙ্গামাটি, বান্দরবান শহরগুলোতে ছড়িয়ে পড়ে। কারণ পাহাড়ে আসলে এই ধরনের দুই পক্ষের একটি সংঘর্ষের ঘটনা ঘটলেই সেটি পুরো পাহাড়ে আসলে আতঙ্ক তৈরি করে সবার মাঝে। স্বাভাবিকভাবেই সেদিন যেই ঘটনাটি ঘটেছে দীঘিনালা এলাকায়, বিশেষ করে বাজারের অন্তত 100টির মতো ব্যবসা প্রতিষ্ঠান পাহাড়ি বাঙালি উভয় পক্ষেরই সেটি পুড়িয়ে দেওয়া হয় এবং এরপর বসত ভিটাতে আগুন লাগানোর কথাও বলা হয়। এর পরপরই সেটি পরের দিন রাঙ্গামাটি শহরে একটি মিছিল বের করে। সেই মিছিলে ঘটনার পরেই কিন্তু রাঙ্গামাটিতেও একজন নিহত হয়। পরে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা সব জায়গায় পাহাড়ি সংগঠনগুলো তাদের কর্মসূচি দেয় এবং আজকে থেকে এই খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় সড়ক এবং নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আমি আছি খাগড়াছড়ি শহরের একেবারে বাস স্ট্যান্ড এলাকায় সদরের, এবং আপনি দেখছেন যে চারপাশে একেবারে শুনশান নীরবতা। এখানে এই বাজার এলাকাটিতে এই সময় আসলে হাজার হাজার যাত্রী, চারপাশ থেকে অসংখ্য মানুষজন থাকেন বাজার এলাকাগুলোতে। বিশেষ করে পাড়াগুলো থেকে পাহাড়ি জিনিসপত্র নিয়ে পাহাড়িরা আসেন, বাঙালিরা আসেন বিক্রির জন্য। কিন্তু আমি যতদূর এসেছি খাগড়াছড়ি পর্যন্ত পুরো এলাকা আসলে একেবারে শুনশান নীরব। সবার মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে এখনো পর্যন্ত। এবং আপনি যে ছোট ছোট দোকানপাটগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দোকানপাট সবগুলো আসলে বন্ধ এবং সকাল থেকে ক্রেতা বিক্রেতার উপস্থিতি খুব একটা নেই। এখানে বাজারগুলো বেশ জমজমাট হয় যেদিন বাজার থাকে, বাজার বার থাকে, কিন্তু দুই একটি বাজার বার আছে এমন জায়গা পেরিয়ে আমরা এসেছি একেবারেই মানুষজন নেই। ছোটোখাটো যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটিও বন্ধ। বিশেষ করে পাহাড়ে যখন এই ধরনের অবরোধ কর্মসূচি চলে তখন আসলে এই পাহাড়ের যে পরিবহন ব্যবস্থা যখন ভেঙে পড়ে তখন পুরো অর্থনীতি বলি, এখানকার জীবন ব্যবস্থা বলি, পুরোটার উপরে আসলে প্রভাব পড়ে। তো চাপা আতঙ্ক আছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থান নিয়েছেন, তবে স্থানীয় মানুষজন বলছেন যে আগের তুলনায় পরিস্থিতি এখন বেশ শান্ত। পাড়াগুলোতে তারা পাহারা বসিয়েছেন, পাহাড়ি বাঙালি মিলেও অনেক জায়গায় তারা একই সাথে পাহারা আসলে দিচ্ছেন। তারা আশা করছেন পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এরই মধ্যে বিকেলবেলা খাগড়াছড়িতে 3 উপদেষ্টা আসছেন, নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য দুপক্ষের প্রতিনিধির সাথে কথা বলে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করবেন। শাফিন, খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ, জানাচ্ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যাবেন সেখানে এবং সেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য বৈঠকে বসবেন। এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন প্রসঙ্গ। শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। বিশ্ব নেতাদের অংশগ্রহণের সবচেয়ে বড় সম্মেলনের প্রথম দিন তরুণ ও যুবকদের আগামীর বিশ্ব গড়তে আহ্বান জানানো হয়। জাতিসংঘ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন বলে প্রত্যাশা করেছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাবেন মাহমুদ রাকিব। সারি সারি পতাকার ভিড়ে মাথা উঁচু করে উঠছে লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকাও। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সামনে নীল আকাশ আর চকচকে রোদে পতাকাগুলো জ্বলজ্বল করছে। শতাধিক দেশের এসব পতাকা আর নানা বর্ণের মানুষের আগমন জানান দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে 10 দিনব্যাপী এই বিশ্ব সম্মেলন, যেখানে বিশ্ব রাজনীতি, অর্থনীতি আর পরিবেশ বিষয়ে বিশ্ব নেতাদের মাঝে নানান আলাপ আলোচনা আর দিন দরবার হওয়ার কথা। সম্মেলনের প্রথম দিন সকালে জাতিসংঘ সদর দফতরের সামনে সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশ সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানায়। যেহেতু শতাধিক রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্ক আসছেন, তাই পুরো শহরকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে বলে জানান নিউ ইয়র্ক পুলিশ প্রধান। এবারের জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলন 10 দিনব্যাপী হলেও তিনি অংশ নেবেন 24 থেকে 27 সেপ্টেম্বর, 3 দিন।
সম্মেলনের বিভিন্ন আয়োজনের পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, জার্মানি ও নেদারল্যান্ড সহ প্রায় 10টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথেও আলাদা বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানেও। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মনির হায়দারের মতে এবারের জাতিসংঘ সম্মেলনে মর্যাদাশীল এক নতুন বাংলাদেশকে দেখবে বিশ্ব। তিনি জানান, জাতিসংঘে ডক্টর ইউনূসের বক্তব্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পাশাপাশি গত 1.5 দশকে আওয়ামী লীগের দুঃশাসনের কথাও উঠে আসবে। এছাড়া বক্তব্যে উন্নত দেশগুলোর কিভাবে বাংলাদেশে বড় বিনিয়োগ করতে পারে তারও একটি দিক নির্দেশনা থাকবে বলে মনে করছেন তিনি। বাংলাদেশ একটা নিপীড়ন, ভিন্নমত দমন, মিডিয়ার স্বাধীনতা এগুলো একদম তলানিতে ছিল। এইবার বিশ্ববাসী বা বিশ্ব নেতারা জানতে পারবেন যে বাংলাদেশ সে অবস্থা থেকে উত্তরণ ঘটেছে, বাংলাদেশ গণতন্ত্রের পথে নবযাত্রা শুরু করবার প্রক্রিয়ায় আছে এবং এবার বাংলাদেশের সামনে যে সম্ভাবনার একটা অপার সম্ভাবনার হাতছানি আছে তিনি সেটা জানাবেন এবং তাদের সহায়তা। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এমন একটি সময় এবার এই ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, যখন কিছুদিন আগেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং যে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিশেষ ইতিবাচক সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তাই এই ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রসহ এই পশ্চিমা দেশগুলোর এবার বিশেষ ইতিবাচক নজর থাকবে বলেই ধারণা করা হচ্ছে। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের এবছরের সাধারণ অধিবেশনে বৈষম্যহীন বাংলাদেশকে তুলে ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের বিষয়ে তুলে ধরে তিনি ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ অধিবেশনে বক্তব্য দিবেন। সেখানে তিনি ছাত্র জনতার বিপ্লব ও তার সরকার জনমুখী করার প্রত্যয়, আন্তর্জাতিক শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, সম্পদ পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন সহ ফিলিস্তিন সংকট তুলে ধরবেন। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডির প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আছে, সেগুলো আমরা শেষ মধ্যে জানতে পারবো। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাকে অবহিত করবেন। এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে 4 জন উপদেষ্টা কিন্তু সেই অফিসে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা, যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায়। এ নিয়ে কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির যেটা সৃষ্টি হয়েছিল সেটাও সমাধান করার চেষ্টা করা হচ্ছে। 144 ধারা জারি হয়েছিল গতকাল। আমরা চেষ্টা করছি যে এই সমস্যাটা সমাধান করতে। এখন দুপুরে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, সাথেই থাকুন। দেখছেন এখন দুপুর। আর্থিক খাত সংস্কার ও উন্নয়ন প্রকল্প সহ প্রায় $12 বিলিয়ন রয়েছে পাইপলাইনে। বিশ্ববাজারে এখন ঋণের নতুন সুদের হার মোটেও স্বস্তিদায়ক নয়, কিন্তু প্রতিশ্রুত ঋণের অর্থ দিয়ে দায় পরিশোধ করবে না বাংলাদেশ, বরং ঋণের অর্থ সর্বোচ্চ কল্যাণ ও লাভজনক উপায়ে ব্যবহার করতে চায় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা জানাবেন বিস্তারিত।
লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট বা লাইবর ছিল বৈশ্বিক সুদহার নির্ধারণের মাপকাঠি। বিশ্বের 10 থেকে 18টি ব্যাংকে প্রতিদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকা কী পরিমাণ সুদে ধার দিত তার উপর নির্ধারণ করে ঠিক হতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দেয়া লাইবর বা বৈদেশিক ঋণের সুদের হার। গত বছর সেটি পরিবর্তন হয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন ঋণ দিচ্ছে সিকিউর ওভারনাইট ফাইন্যান্সিং রেট বা সোফার পদ্ধতিতে। তাতে আমেরিকান ব্যাংকগুলোতে এক রাতের জন্য এক ব্যাংক অন্য ব্যাংকে কী হারে সুদ গুনছে তার উপর ভিত্তি করে নির্ধারিত হচ্ছে সুদের হার। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগেও মাত্র 1 থেকে 2% হারে লাইবরে ঋণ পেয়েছে বাংলাদেশ, কিন্তু সোফার পদ্ধতি অনুসরণ করলে এই মুহূর্তে সোফারের রেট দাঁড়ায় 5.33%, যা গত বছর ছিল 5.31%। এর সাথে ন্যূনতম বেসিস পয়েন্ট যোগ করলে বৈদেশিক মুদ্রা ঋণের সুদের হার দাঁড়ায় 6.08%। বাজেট সহায়তায় সাধারণ সুদের হারে পরিশোধ করতে হলেও প্রকল্পভিত্তিক ঋণে সোফার পদ্ধতিতে ঋণ চিন্তার কারণ হতে পারে বলে মনে করেন আর্থিক খাত বিশ্লেষকরা। বৈদেশিক ঋণ যদি আপনি বাজেট সাপোর্টের জন্য নেন, আমার কোনো অতটা ইয়ে না। এখন বৈদেশিক ঋণ নেবেন আপনি বড় বড় মানে প্রজেক্ট করার জন্য, ওই প্রজেক্ট থেকে আপনার আর্নিং কী হবে? লোকাল কারেন্সিতে আর্নিং হবে না ফরেন কারেন্সিতে আর্নিং হবে? পার ক্যাপিটা এক্সটার্নাল ডেটও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? কিন্তু এটার সাথে আবার এখন আপনি আরেকটা সংখ্যা যোগ করে দিলেন যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে তো আমরা জানি আমরা মানে ইয়াতে পাই, কি বলে, একটু সাবসিডাইজ রেটে পাই। এখন যদি এইটাও যদি 6.5 যদি হয়ে যায়, তার মানে এটা তো কমার্শিয়াল রেট। এগুলো কমার্শিয়াল রেটে নিলে ডেফিনেটলি আমাদের তো রিপেমেন্ট ক্যাপাসিটি তো অত না। যখনই আমরা একটা বৈদেশিক ঋণ নিব, তাই না, তো বৈদেশিক ঋণটা তো আমাকে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে, এটা তো আমার দেশীয় ঋণ না, তাই না? বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে গেলে আমার বৈদেশিক মুদ্রার আর্নিংয়ের আমার একটা ব্যবস্থা থাকতে হবে, বা সেটা পাওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। এই মুহূর্তে বিদেশি দাতা সংস্থা ও পক্ষ থেকে প্রায় $12 বিলিয়ন আছে পাইপলাইনে। এর মধ্যে এডিবি ও বিশ্বব্যাংকের ব্যাংক সংস্কারে 2.25 বিলিয়ন পাবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বিশ্বব্যাংকের 25 মিলিয়ন ঋণ সহায়তা থাকবে বিনিয়োগ গ্যারান্টি হিসেবে। 25 থেকে 38 বছর থাকবে পরিশোধের সময়। এছাড়া এডিবির 1.5 বিলিয়নের 50 মিলিয়নও পাওয়া যাবে সামনের বছর। আর্থিক খাত সংস্কারে ঋণ দিতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে সময় পাওয়া যাবে 19 থেকে 25 বছর। ফলে এই মুহূর্তে সুদের হার নিয়ে ভাবছে না বাংলাদেশ ব্যাংক। যে লোনগুলো আমাদেরকে দেওয়া হয় সেটা ন্যূনতম পক্ষে 35 থেকে 40 বছর মেয়াদে থাকে। তো এই দীর্ঘমেয়াদে সোফার রেট কি দাঁড়াবে সেটা নিয়ে এখনই আসলে অ্যানালাইসিস করার সময় না। আমরা যদি বলি যে এটা খুব এক্সপেন্সিভ হবে বা আমাদের জন্য খুব এটা নেওয়া ঠিক হবে না, তাহলে এই মুহূর্তে এটা অ্যানালাইসিস করা যাবে না, কারণ এই 30 বছর বা 35 বছর সময়ে সোফারের রেট লাইবরের মতো 1%-এর নিচেও যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা তো বাজারকে ক্যাপচার করে। তবে সব ঋণ দিয়ে দায় পরিশোধ করা হবে না, বরং গ্যারান্টি হিসেবে ব্যবহার হলে বৈশ্বিক বাজারে যে মূল্যে জ্বালানি কেনা হয় তার চেয়ে কম দামে জ্বালানি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের, যা শিল্প ও বিনিয়োগ খাতে জ্বালানি সরবরাহ উৎপাদন বাড়াতে সহায়ক হবে। উপকারভোগী হবে সাধারণ মানুষ। গ্যারান্টি ফ্যাসিলিটিটা দেখে যারা আমাদের কাছে তেল বা এনার্জি সংক্রান্ত বিষয় যে কমোডিটিগুলো থাকে এগুলো যারা বিক্রি করেন তারা ওই স্পট মার্কেটের হাই রেটটা নেবেন না। সেই ক্ষেত্রে ওনারা হয়তো মাল্টি ইয়ার একটা প্রাইস ধরবেন, যেটাতে আমরা কি করব, কস্ট অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে কিছুটা আমরা গেইন করতে পারবো। আসলে এখানে ইন্টারেস্ট রেটের কোনো বিষয় না, এটা হচ্ছে আমি যে সাপ্লাইটা পাবো সেই ক্ষেত্রে হয়তো আমার কিছু সাশ্রয় হতে পারে। গত 1.5 বছরে প্রতি মাসে $1 বিলিয়ন চাপ ছিল রিজার্ভের উপর। তবে এবার এক মাসে আন্তঃবাজার থেকে বিদেশি দায় পরিশোধ করা হয়েছে $800 মিলিয়ন। তাতে রিজার্ভে ঘটেছে ইতিবাচক প্রবৃদ্ধি। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক মোহাম্মদ রনি হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের 3 দিনের রিমান্ড শেষে তোলা হবে আদালতে। এ বিষয়ে খোঁজ রাখতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আছেন সহকর্মী রাব্বি হোসেন, তার সাথে যুক্ত হব। রাব্বি, জানাবেন যে পুলিশ আরও জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে আরও রিমান্ড চেয়েছে কিনা? শাফিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরে শিক্ষার্থী
বা অটোরিকশা চালক রনি হত্যা মামলায় এর আগেও 3 দিনের রিমান্ডে ছিলেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। তাকে আজকে নতুন করে আবারও 5 দিনের রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যে আদালতের যে শুনানির কার্যক্রমটি সেটি শুরু হয়েছে। আমরা জানতে পেরেছি যে তাকে 5 দিনের রিমান্ডের নতুন করে আবেদন করা হয়েছে। এর আগে তিনি 3 দিনের রিমান্ডে ছিলেন। গতকালকে তার রিমান্ডের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে, যার কারণে আজকে তাকে আদালতে আনা হয়েছে। পাশাপাশি আজকে আমরা আদালতে তোলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে দায়ের করা শাহজাহানপুর থানায় মামলায় পুলিশের 2 কনস্টেবল সোহাইবুর রহমান ও সজীব সরকারকে আজকে আদালতে তোলা হয়েছে। তাদেরকেও 5 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তারাও দুজনে এর আগে 3 দিন করে রিমান্ডের ছিলেন তারা। তবে তাদের শুনানির কার্যক্রমটি ইতিমধ্যে আসলে চলছে এবং সেলিম আলতাফ জর্জের যেহেতু আগেও 3 দিনের রিমান্ড ছিল, নতুন করে পুলিশ আসলে বলেছে যে 3 দিনের রিমান্ডে সঠিকভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অটোরিকশা চালক রনি হত্যা মামলার যে তদন্ত সেটি আসলে শেষ হয়নি বা তার কাছে বিস্তারিত আরও তথ্য প্রয়োজন, সেই কারণে নতুন করে তাকে আজকে নতুন করে 5 দিন রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অর্থাৎ বাদী পক্ষের আইনজীবীরা রয়েছেন এবং তার পক্ষের বা আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু রয়েছে আদালতে। তারা এখন শুনানির কার্যক্রমটি চলছে। আমরা দেখছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে অটোরিকশা চালক রনি হত্যা মামলায় দায়ের করা মামলায় তাকে আসলে আসামি করার ফলে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন কিছু কিছু তথ্য পাওয়া গেছে যে তার কাছে যে তিনি এই ঘটনার সঙ্গে উস্কানিদাতা হিসেবে মদতদাতা হিসেবে জড়িত ছিলেন, যার ফলে আরও বিস্তারিত তথ্য পাওয়া প্রয়োজন। কারণ শুধু মোহাম্মদপুরে কিন্তু নানা ধরনের হত্যাকাণ্ড হয়েছে, নানা ধরনের সংঘর্ষ হয়েছে, সেই বিষয়ে আরও বিস্তারিত জানা প্রয়োজন বলেই তাদেরকে আজকে আদালতে নতুন করে রিমান্ডের আবেদন করে তোলা হয়েছে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সহকর্মী রাব্বি হোসেন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে আরও বেশি রিমান্ড চেয়েছে পুলিশ, সে সম্পর্কে বিস্তারিত। এখন দুপুরে আরও একটা বিরতি নিয়ে ফেলব, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। বন্যার্তদের স্থায়ী পুনর্বাসনে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে কথা বলেন তিনি। যেহেতু প্রতি বছরই বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে বা থাকে, তো সে কারণে কিভাবে আমরা এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি, সেই জন্য আমাদের বাঁধগুলাকে স্থায়ীভাবে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে সবার আসলে গৃহ নির্মাণটা সবার চাহিদা এবং তার সাথে যে শিক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, তো স্কুল কলেজ খোলার ক্ষেত্রে, স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সামগ্রীগুলো দ্রুত সরবরাহ করতে হবে। তো এই 2টা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে পড়া দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা 1,70,00,000। রেকর্ড 38 জন প্রার্থী অংশ নিলেও জনসমর্থনে এগিয়ে আছেন হেভিওয়েট 3 প্রার্থী। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমারা দিসানায়েক। আর জনমত জরিপে 36 পয়েন্ট পাওয়া কুমারা দিসানায়েকের সাথে সরাসরি টক্কর দেওয়ার ঘোষণা 4 পয়েন্টে পিছিয়ে থাকা এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসার। শনিবার ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনার কাজ। ফলাফল আসতে পারে আগামী রোববার। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv।